আছে আমরা বেসিক সম্পর্কে জানবো। ডিসি সার্কিট করতে গেলে আমাদের কী কী বেসিকগুলো লাগবে, কী কী জিনিসগুলো জানতে হবে মোটামুটি, সেই সব কিছু আমরা এখানে জানবো। দেন আমরা শুরু করব হচ্ছে রোধ নির্ণয় থেকে। প্রথমে আমরা রোধ নির্ণয় করব, তারপরে যেটা করব হচ্ছে তা শাখা কারেন্ট বের করা শিখব, কীভাবে আমরা শাখা কারেন্টগুলো বের করব। তারপরে যেটা হচ্ছে সেটা আমরা পয়েন্ট মেথড সম্পর্কে জানবো। পয়েন্ট মেথড সম্পর্কে জানবো, কারণ হচ্ছে আমরা যখন রোধ নির্ণয় করব তখন রোধ নির্ণয়ের সময় কিছু কিছু কমপ্লেক্সিটি সৃষ্টি হবে, যেগুলো আমরা সরাসরি ওই সিস্টেমে রোধ নির্ণয় করতে পারবো না, তখন আমাদের পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে হবে। তো এই পয়েন্ট মেথডের সাহায্যে যদি কোনো জটিল কোনো সার্কিট থাকে সেটা সহজে আমরা রোধ নির্ণয় করতে পারবো। তারপরে হচ্ছে আমরা কিছু মিসিং ডাটা থাকবে, সেই মিসিং ডাটা কীভাবে নির্ণয় করতে হয় সেইগুলো দেখতে পারবো আর কি। মিসিং ডাটা নির্ণয়, মিসিং ডাটা বলতে বোঝাচ্ছি আমি কোনো একটা ম্যাথ সলিউশন করতে গেলে হঠাৎ করে ম্যাথের মাঝখানে দেখবো কোনো একটা রেজিস্ট্যান্স দেওয়া নাই, অথবা কোনো একটা রেজিস্ট্যান্স থাকলেও কারেন্ট দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই, সেই মাঝখানে যেই কোনো একটা সিস্টেমে যদি কোনো ভ্যালু মিসিং থাকে, সেই মিসিং ভ্যালুগুলো কীভাবে সলভ করা হয় সেই জিনিসগুলো আমরা মিসিং ডাটার মধ্যে দেখতে পারবো। তারপরে যেটা দেখবো হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিসি সার্কিটের আমরা দেখি যে কোনো কোনো জায়গায় সার্কিট শর্ট হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, সেই শর্ট সার্কিটগুলো কীভাবে বের করব এবং ওপেন সার্কিটগুলো কীভাবে বের করব এবং কীভাবে শর্ট পথ বুঝবো, কীভাবে বুঝবো সেটা ওপেন পথ, সেই শর্ট পথ এবং ওপেন পথ বের কীভাবে বুঝবো সেগুলো আমরা দেখব। তাহলে হলাম শর্ট পথ ও ওপেন পথ নির্ণয়। তো এই শর্ট পথ এবং ওপেন পথ নির্ণয়গুলো আমরা দেখব। তারপরে এগুলো দেখা শেষ হলে আমরা মোটামুটি থিওরেমে ঢুকতে পারবো, কীভাবে আমরা ডিসি সার্কিটের যে থিওরেমগুলো আছে সেই থিওরেমগুলো কীভাবে আমি সলভ করব। তো থিওরেমগুলো ডিসি সার্কিটে কী কী আছে, তাহলে ফার্স্ট যে থিওরেমটা আছে সেটা হচ্ছে আমাদের সুপারপজিশন থিওরেম। তো থিওরেমের মধ্যে আছে একটা হচ্ছে সুপারপজিশন থিওরেম, তারপর হচ্ছে থেভেনিন থিওরেম আছে, থেভেনিন থিওরেম, তারপর হচ্ছে নর্টন থিওরেম আছে। তো এই থিওরেমগুলো সলিউশন করা যায়। আরও কিছু আমরা থিওরেম যেটা বলতে পারি সেটা হচ্ছে ম্যাক্সওয়েল আছে, তারপরে নোডাল অ্যানালাইসিস আছে, নোডাল অ্যানালাইসিস আছে। তো সাধারণত এই ম্যাক্সওয়েল আর নোডাল অ্যানালাইসিসটা আমাদের সাহায্যকারী থিওরেম হিসেবে ব্যবহৃত হয়। সাহায্যকারী থিওরেম বলতে আমরা এই ম্যাক্সওয়েল এবং নোডালের সাহায্যেও আমরা এই থেভেনিন এবং নর্টনগুলোকে সলিউশন করতে পারি, এই জন্য এটাকে সাধারণত আমরা সাহায্যকারী থিওরেমে বলতে পারি। আরও এখানে যেটা আমরা অ্যাড করতে পারি সেটা হচ্ছে সোর্স কনভার্সন আছে, সোর্স কনভার্সন সোর্স কনভার্সনের মাধ্যমে আমরা এগুলো সলভ করতে পারি, এই জন্য এগুলোকে সাধারণত আমরা সাহায্যকারী থিওরেম হিসেবে বলে থাকি আর কি। আর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে স্টার ডেল্টা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কয়েকটা থিওরেম। তো এর বাইরে আমরা যেটা দেখব ডিসি সার্কিটের ক্ষেত্রে, যেটা সাধারণত আমাদের চাকরি পরীক্ষায় প্রায় আসে, সেটা হচ্ছে একটা স্পেশাল কেস, যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে ডিপেন্ডিং সোর্স। ডিপেন্ডিং সোর্স, তো আমরা এই ডিপেন্ডিং সোর্স সম্পর্কেও মোটামুটি ভালো একটা ধারণা নেব। এই ডিপেন্ডিং সোর্সের ম্যাথও এখন প্রায় চাকরি পরীক্ষায় দেখা যায় প্রায়। তো আরেকটা জিনিস হচ্ছে আমাদের ইলেকট্রিক বাল্ব। কারণ ইলেকট্রিক বাল্ব সম্পর্কে ইদানিং অনেক ম্যাথ দিচ্ছে আর কি, কোন বাল্বটা বেশি উজ্জ্বল দেখায়, কোন বাল্বটা কম উজ্জ্বল দেখায়, এই সম্পর্কে কিছু ডিসি সার্কিটে আমাদের ম্যাথ আছে। এই হচ্ছে আমাদের টোটাল ডিসি সার্কিটের ওভারভিউ। এগুলো যদি আমরা মোটামুটি ভালোভাবে শেষ করতে পারি, ইনশাল্লাহ যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা হচ্ছে ম্যাথ সলিউশন করতে পারবেন ইনশাল্লাহ। আর দেখা যাচ্ছে কি এগুলো সব আমি লিখছি যেগুলো, ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যালো, একটু রেসপন্স করেন যদি হোয়াইটবোর্ড ঠিকঠাক দেখা যায় কিনা, বা যেগুলো লিখছি সেগুলো বোঝা যাচ্ছে কিনা। এমনকি বোঝা যাচ্ছে যেগুলো লিখছি? হ্যালো,
আচ্ছা ঠিক আছে, একটু রেসপন্স করেন। আমি যখন কোশ্চেন করবো একটু রেসপন্স না করলে আমি বুঝতে পারি না আসলে সে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না কি। একজন রেসপন্স করলে হয় আমার জন্য একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো যদি তোলা হয় স্ক্রিনশট দিয়ে রাখলে ভালো হবে, মনে হয় খাতায় লিখতে হবে না এরকম কিছু না। এগুলো টপিক আমরা একটা একটা করে আস্তে আস্তে পড়াবো, তো সমস্যা নাই। তো আপাতত স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে আর কি। হ্যাঁ আমি মুছে দিব কি? আচ্ছা আমি প্রথমে বলছিলাম আপনাদের যে ডিসি সার্কিটের যে বেসিক সম্পর্কে আমি আলোচনা করবো। প্রথমে বেসিক না যদি বুঝতে পারি তাহলে আমরা ম্যাথে যদি সরাসরি যাই তাহলে অনেক প্রবলেম ক্রিয়েট হবে, আমার ম্যাথগুলো সলিউশন করার জন্য। তো আমরা একদম বেসিক থেকে শুরু করে আস্তে 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 ম্যাথের দিকে আগাবো, বা আমাদের যে ফার্স্ট টপিক লিখছি সেই টপিক সম্পর্কে আলোচনা করবো আমরা। তো আমরা ডিসি সার্কিটের ফার্স্ট যেই বেসিকগুলো আলোচনা করতে হলে আমরা ডিসি সার্কিট কি এটা মোটামুটি বুঝতে হবে, এই তারপর থেকে আমরা ভিতরে ঢুকবো আর কি। তো আমরা ডিসি সার্কিটের দিকে যদি খেয়াল করি, এখানে দুইটা অবস্থান তৈরি হয়, একটা হচ্ছে ডিসি আর হচ্ছে কি সার্কিট। তো ডিসি জিনিসটা কি? তো ডিসি হচ্ছে আমরা ফুল মিনিং থেকেই বুঝতে পারবো, সেটা হচ্ছে ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো আমরা ডাইরেক্ট কারেন্ট মানে হচ্ছে যদি আমরা সময়ের সাথে সাথে যে কারেন্টের দিকের কোনো পরিবর্তন না হয় তাহলে সেই কারেন্টটাকে আমরা সাধারণত ডাইরেক্ট কারেন্ট বলি। যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তা এই বরাবর আমরা সময় রাখলাম, এখানে আমি কারেন্টের অ্যামপ্লিটিউডটা রাখলাম। আমরা যদি কারেন্টের অ্যামপ্লিটিউড এবং এই বরাবর আমি কি টাইম রাখছি, তাহলে টাইমের রেসপেক্টে অ্যামপ্লিটিউডটা যদি কি থাকে একদম ডিরেক্ট থাকে, মানে দিকের কোনো পরিবর্তন না হয়, যেটা পজিটিভ দিক এটা নেগেটিভ দিক, আমার পজিটিভ থেকে সরাসরি আমার কারেন্টের দিকটা নেগেটিভে না চলে আসে, একদম ওই ডিসি পজিটিভ দিক বরাবর সবসময় চলতে থাকে, তাহলে এই কারেন্টটাকে আমরা সাধারণত ডিসি কারেন্ট বলে থাকি। আর এই ডিসি সোর্সের মাধ্যমে যে সকল সার্কিটগুলো আমরা কমপ্লিট করে থাকি বা যে সকল সার্কিটগুলো থাকে সেই সার্কিটগুলোকে সাধারণত আমরা কি ডিসি সার্কিট বলি। তো ডিসি সার্কিটের ম্যাথে বা ডিসি সার্কিটের যে জিনিসগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা যদি একটা ডিসি সার্কিটের বেসিক ইকুইপমেন্টগুলো দেখি বা কম্পোনেন্টগুলো দেখি, একটা ডিসি সার্কিটে কী কী কম্পোনেন্ট সাধারণত থাকে। তো একটা ডিসি সার্কিট যদি আমি অঙ্কন করি এখানে, তো এখানে আমি কি দিলাম, একটা রেজিস্টর দিলাম, দুইটা রেজিস্টর দিছি, একটা সোর্স দিছি। এখন সোর্সটা হচ্ছে একটা পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত, তাহলে সেটা হচ্ছে সোর্স। তো একটা ডিসি সার্কিট আমাদের যে কম্পোনেন্টগুলো সাধারণত নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স থাকবে বা কারেন্ট সোর্স থাকবে, রেজিস্টর থাকবে, সেখানে কম্পোনেন্ট হিসেবে আমাদের ডিসি সার্কিটে ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটরও থাকতে পারে। এগুলো সাধারণত ডিসি সার্কিটের কম্পোনেন্ট বলি, কিন্তু এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর স্পেশাল কিছু কেস থাকে আমাদের সেই ডিসি সার্কিটের ক্ষেত্রে, কারণ এগুলো ওপেন বা শর্টের একটা ব্যাপার চলে আসে, তারপরে এগুলোকে আমরা ডিসি সার্কিটের কম্পোনেন্ট বলে থাকি। তো ইন্ডাক্টর কখন শর্ট বা ওপেন হবে আমি কিন্তু অলরেডি তোমাদের একটা আমাদের যেই সিকোয়েন্সটা দিচ্ছি সেখানে কখন শর্ট হবে কখন ওপেন হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তোমাদের। তো এখানে আমাদের মূল যে ম্যাথগুলো সলিউশন করার জন্য ফার্স্ট টপিকটা আমি লিখছিলাম, ফার্স্ট যেটা লিখছি তোমাদের হচ্ছে রোধ নির্ণয়। আচ্ছা রোধ নির্ণয়ের আগে আমি আরেকটা জিনিস তোমাদের ডিসি সার্কিটের যেই প্রকারভেদ সেটা আমরা নিয়ে আসি, তারপরে বিষয়টা রোধ নির্ণয় আরও সহজ হবে। তাহলে ডিসি সার্কিটের ক্ষেত্রে আমাদের ডিসি সার্কিট কত প্রকার, প্রথমে যদি চিন্তা করি ডিসি সার্কিট হচ্ছে আমাদের 3 প্রকার। একটা হচ্ছে সিরিজ সার্কিট, আর হচ্ছে প্যারালাল সার্কিট, আর হচ্ছে প্যারালাল সার্কিট, আর হচ্ছে মিক্স সার্কিট। তো এই 3 প্রকার সার্কিট সম্পর্কে যদি আমি ভালোভাবে বুঝতে পারি তাহলে ডিসি সার্কিটের মোটামুটি আমরা রোধ নির্ণয়ের মধ্যে আগাইতে পারবো আর কি। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিট হচ্ছে যে সকল সার্কিটে আমাদের কারেন্ট প্রবাহের মাত্র কি একটি মাত্র পথ থাকে সেটাকে আমরা সিরিজ সার্কিট বলে থাকি সাধারণত না, এটাকে সিরিজ সার্কিট বলি। তাহলে সিরিজ সার্কিট হচ্ছে আমরা একটা সোর্স থাকবে এবং একটা মাত্র শাখা থাকবে, সেই শাখার মধ্যে রেজিস্ট্যান্স একাধিক থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু একটা মাত্র সোর্স থাকবে, একটা সোর্স থাকবে এবং কি একটা মাত্র প্রবাহিত পথ থাকবে, যেই পথ দিয়ে আমাদের কারেন্টটা কি ক্লোজ হবে। তো একটা মাত্র পথ থাকবে সেই সার্কিটটা আমরা কি সিরিজ সার্কিট বলে থাকি। তাহলে এখানে আমি 3টা রেজিস্ট্যান্স দিচ্ছি, R1 R2 এবং কি R3, আমি একটা সোর্স দিচ্ছি সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তো এটাই হচ্ছে আমাদের কি সিরিজ সার্কিট।
তো এই সিরিজ সার্কিটের কী বৈশিষ্ট্য বহন করে, এই বৈশিষ্ট্যটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমাদের ডিসি সার্কিটের সলিউশন করতে গেলে আমরা যখন সলিউশন করব তখন অবশ্যই এই সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে তারপর আমাদের সলিউশন আগাইতে হবে। তো ফার্স্ট যে বৈশিষ্ট্যটা আমাদের লাগে সেটা হচ্ছে রোধ নির্ণয়ের ক্ষেত্রে ফার্স্ট বৈশিষ্ট্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। কারণ কোনো সার্কিটের রোধ নির্ণয় করতে এই বৈশিষ্ট্যগুলো অবলম্বন করে আমাকে রোধগুলো বের করতে হবে। তো ফার্স্ট হচ্ছে সিরিজ সার্কিটের সমতুল্য রোধ ওই শাখার সবগুলা রেজিস্ট্যান্সের রোধের কি হয়, যোগফলের সমান হয়। তা আমরা যদি লিখি বিষয়টা তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ওকে, ফার্স্ট বৈশিষ্ট্যটা আমি লিখছি সিরিজ সার্কিটের সমতুল্য রোধ ওই শাখার সকল রোধের বীজগাণিতিক যোগফলের সমান। তো এটা বলছি, এখন যদি আমি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন করতে চাই তাহলে আমি এই একটা সিরিজ সার্কিট দিচ্ছি, একটা মাত্র শাখা আছে। কারণ আমার সিরিজ সার্কিটের সংজ্ঞা থেকেই বুঝতে পারছি যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে তাকে আমরা সিরিজ সার্কিট বলবো। তো এখানে যেহেতু মাত্র একটা পথই আছে তাহলে মাত্র একটা শাখায় আছে আমরা বলতে পারি। তো ওই শাখার সকল রোধের মানে এখানে আমি তিনটা রোধ ইউজ করছি, একটা হচ্ছে R1, আরেকটা R2 আর হচ্ছে R3। তাহলে সকল রোধের বীজগাণিতিক যোগফলের সমান বলছি। তাহলে আমি সমতুল্য রোধকে সাধারণত RT দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা RT সমান R1 প্লাস R2 প্লাস R3 লিখলাম। এখানে একটা কথা লিখছি আমি, সমতুল্য রোধ আর হচ্ছে বীজগাণিতিক যোগফল, এই দুটা নিয়ে একটু কথা আছে। সেটা হচ্ছে সমতুল্য রোধ মানে হচ্ছে মোট রোধ, যেটা এই টোটাল সার্কিটের রোধ বলতে পারি আমরা। মাঝে মাঝে কোশ্চেন এভাবে থাকে সমতুল্য রোধ কত, মোট রোধ কত, টোটাল রোধ কত। তাহলে আমরা সমতুল্য রোধটা মানে হচ্ছে মোট রোধ বুঝতে হবে। আর বীজগাণিতিক যোগফল কেন বলছি, বীজগাণিতিক যোগফলটা এই জন্যই বলছি, আমরা যখন এসি সার্কিট করবো এসি সার্কিটে দেখা যাবে ভেক্টরিক্যাল যোগ ইউজ হয়। আর ডিসি সার্কিটে আমরা সাধারণত বীজগাণিতিক যোগফলটা ইউজ করি, যেটা আমরা বলে থাকি 1 + 1 = 2, 8 + 2 = 10। মানে এটা যে নর্মাল আমরা ডেসিমাল যুগ শিখছি সেই ডেসিমাল যুগটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক যুগ। এই জন্য ডিসি সার্কিটে সবসময় আমরা বীজগাণিতিক যুগটা ইউজ করি। এবার এটা ইভেন কি এমসিকিউ হিসেবেও আসতে পারে যে ডিসি সার্কিটে কোন প্রকার যুগ, ভেক্টরিক্যাল যুগ বসে, বীজগাণিতিক যুগ বা বাইনারি যুগ, এরকম অপশন দিয়ে দিতে পারবা, কোনোটি নয়। তখন অবশ্যই আমাদের ডিসি সার্কিটে বীজগাণিতিক যুগটাই ইউজ করতে হয়। তাহলে আমি এই তিনটা রেজিস্ট্যান্সকে যদি যোগ করি তাহলে আমি কি সমতুল্য রোধটা বের করতে পারবো। এটা হচ্ছে ডিসি সার্কিটের ফার্স্ট বৈশিষ্ট্য। তো ডিসি সার্কিটের 2 নম্বর বৈশিষ্ট্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসি সার্কিটে কারেন্টের মান মোট কারেন্টের সমান হয়। তার মানে প্রত্যেকটা লোডে যে পরিমাণ কারেন্ট আছে এবং কি এখানে যেই পরিমাণ কারেন্ট আছে সেই কারেন্টের সমান হবে একটা সিরিজ সার্কিটে। এটাই হচ্ছে সিরিজ সার্কিটের 2 নম্বর বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি সিরিজ সার্কিটে মোট কারেন্ট প্রতিটি রোধের কারেন্ট সমান হবে। এটা হচ্ছে আমার 2 নম্বর বৈশিষ্ট্য। তাহলে আমি যদি R1 রোধে মনে করলাম I1 কারেন্ট আছে, R2 রোধে আমার মনে করলাম I2 কারেন্ট আছে, I3 রোধে মনে করলাম I3 কারেন্ট আছে, এটা হলো মোট কারেন্ট হচ্ছে IT। তাহলে আমাদের এই বৈশিষ্ট্য অনুসারে যেটা সিরিজ সার্কিটে মোট কারেন্ট প্রতিটি রোধের কারেন্টের কী হবে, সমান হবে। তাহলে এই বৈশিষ্ট্য অনুসারে আমরা বলতে পারি I1 = I2 = I3 = IT। তাহলে আমরা এটা বলতে পারি I1 = I2 = I3 = IT। এটা হচ্ছে আমাদের কি সিরিজ সার্কিটের 2 নম্বর বৈশিষ্ট্য। আমি কি উপরেরটুকু মুছতে পারবো না, একজন রেসপন্স করো। হ্যাঁ, আমি উপরটুকু মুছতে পারবো কি? তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আর আমি যা পড়াচ্ছি সেটা বুঝতে পারতেছো নাকি? মানে ঝাপসা দেখা যাচ্ছে?
একটু নেট স্পিডটা ভালো থাকলে হয়তো বা সমস্যা নেই, একটু রিফ্রেশ করলে দেখতে পারবেন হয়তো। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি আবার বলতেছি, সমস্যা নেই, এগুলো লিখতে পারবেন আর কি। এগুলো বইয়েও আছে, জাস্ট বুঝলেও হবে আর কি। আর লেখা লিখতে পারলে আরও ভালো, স্ক্রিনশট দিয়ে রাখলে আরও ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমি আবার এই দুইটা বৈশিষ্ট্য আবার একবার বলি, তাহলে বুঝতে পারবেন আরও হয়তো বা। ফার্স্ট বৈশিষ্ট্যটা আমি বলছি, সিরিজ সার্কিটের সমতুল্য রোধ ওই শাখার সকল রোধের বীজগাণিতিক যোগফলের সমান, যেটা হচ্ছে RT সমান সমান R1 প্লাস R2 প্লাস R3। কারণ আমি বলছি এই তিনটা রেজিস্ট্যান্সের যোগফলের সমানই হবে কি সমতুল্য রোধ। 2 নম্বর বৈশিষ্ট্য বলছি, সিরিজ সার্কিটের মোট কারেন্ট প্রতিটি রোধের কারেন্ট সমান হবে, মানে প্রতিটা রোধের ভিতরে যে পরিমাণ কারেন্ট থাকবে মোট কারেন্টটা সবসময় কি সমান থাকবে, কারণ একটা মাত্র শাখা, আলাদা কোনো শাখা নাই। তো এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্যগুলো। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে, এখানে যে পরিমাণ ভোল্টেজ আছে সিরিজ সার্কিটের, এই ভোল্টেজটুকুই এই তিনটা লোডে কী হয়ে যাবে, সমান ভাগে, মানে সমান ভাগে না, তার রোধের মান অনুসারে ভাগ হয়ে যাবে। তাহলে এই জন্যই বলা হয় প্রতিটি রোধ এর ভোল্টেজ ড্রপ এর বীজগাণিতিক যোগফল তাই এটা বলছি। 3 নম্বরটা বলছি, প্রতিটি রোধের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল মোট ভোল্টেজ এর সমান হবে। তার মানে আমি এখানে যেই জিনিসগুলো রাখছি, আমি যদি এই R1 শাখা, এখন যদি আমি এখানে ভোল্টেজ বলি, যে মনে করলাম এখানে V1 আছে, এখানে V2 আছে, আর এখানে আমাদের ভোল্টেজ আছে V3, তাহলে এখানে অনুসারে মানে ওকে এই বৈশিষ্ট্যটা অনুসারে আমি বলছি প্রতিটি রোধের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল, তাহলে প্রতি হচ্ছে এই R1 শাখায় V1 পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, R2 শাখায় V2 এবং R3 শাখায় V3। তাহলে আমি বলতে পারি এই V1 প্লাস V2 প্লাস V3 সমান সমান যোগফল মোট ভোল্টেজের কী হবে, সমান হবে। তাহলে মোট ভোল্টেজ হচ্ছে V পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, তাহলে সেই মোট ভোল্টেজের কী হবে, সমান হবে। এটাই হচ্ছে আমাদের কি একটা সিরিজ সার্কিটের 3 নম্বর বৈশিষ্ট্য। কি বুঝতে পারছি? বাই। ওকে, তো হ্যাঁ, এখন আমরা আসি হচ্ছে প্যারালাল সার্কিট। তো একটা প্যারালাল সার্কিট যদি আমি অঙ্কন করতে চাই, তাহলে আমি তিনটা শাখা, একটা প্যারালাল সার্কিট নেই। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। মনে করলাম এই দিক দিয়ে আমি তিনটা কারেন্ট, এটা হচ্ছে I1, এটা I2, এটা হচ্ছে I3, আর এটা হচ্ছে আমাদের IT। এখানে ধরলাম V1 আছে, এটা V2, এটা হচ্ছে V3 আছে। ওকে, তো এখানে আমি একটা প্যারালাল সার্কিট অঙ্কন করাইছি। তাহলে এই প্যারালাল সার্কিটের সংজ্ঞা কি? আমরা সংজ্ঞা যদি দিতে চাই, সে প্যারালাল সার্কিটের সংজ্ঞা হচ্ছে এরকম, যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একাধিক পথ থাকবে সেই সার্কিটটাকে আমরা প্যারালাল সার্কিট বলতে পারি। তাহলে এখানে দেখতেছি আমরা প্যারালাল সার্কিটে হচ্ছে তিনটা শাখা সৃষ্টি হয়েছে, একটা I1 শাখা, I2 শাখা এবং I3 শাখা বলতে পারি। তাহলে এখান থেকে কারেন্ট আমরা তিনটা শাখা দিয়েও কী করতে পারে, সে তার সার্কিটটাকে ক্লোজ করতে পারে। এই জন্য আমরা এটাকে কী বলতেছি, প্যারালাল সার্কিট বলতেছি। তো এই প্যারালাল সার্কিটেরও কী আছে, তিনটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো অনুসরণ করে আমাকে কী করতে হবে, প্যারালাল সার্কিটের ম্যাথগুলোকে সলিউশন করতে হবে।
তাই আগের মতো যদি আমি চিন্তা করি, তো 1 নম্বর বৈশিষ্ট্যটা কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি শাখার রোধকে উল্টিয়ে যোগ করলে সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান হবে। তাহলে আমরা যদি লিখে এভাবে, তাহলে প্রতিটি মোট রেজিস্ট্যান্সের উল্টানুমানের সমান হবে, এটা হচ্ছে তার ফার্স্ট বৈশিষ্ট্য। তাহলে আমি যদি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন তৈরি করতে চাই, সেটা হচ্ছে এই একটা শাখা, এই একটা শাখা, এই একটা শাখা, প্রত্যেকটা শাখার রেজিস্ট্যান্সকে আমি কী করবো? উল্টিয়ে যোগ করব। তা উল্টিয়ে যোগ মানে হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 আরটিটা বের করতে পারবো। তাহলে অনেক সময় এটা আমরা যখন সমতুল্য রোধ নির্ণয় শিখবো, তখন অনেক সময় এই টোটাল জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি, R1 প্যারালাল R2 প্যারালাল R3। এটা কিভাবে আসে? সেটা হচ্ছে আমাদের যদি 3টা প্যারালাল থাকে, এটাকে আমরা প্যারালাল চিহ্ন হিসেবে চিন্তা করে থাকি। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তো আপাতত এই পর্যন্ত দিলে হবে। আমরা ক্যালকুলেটারে যখন সলিউশন করব, ক্যালকুলেটারে সলিউশন করলে 3টা রেজিস্ট্যান্সের মানটা আমরা এইভাবে তুলবো। একটা যদি এরকম থাকে 1 2 3 এই 3টা প্যারালাল থাকতো, তাহলে আমি এভাবে ক্যালকুলেটারে তুলবো। ফার্স্ট ব্র্যাকেট 1 ইনভার্স প্লাস 2 ইনভার্স প্লাস 3 ইনভার্স দেওয়ার পরে ওভারঅল একটা ইনভার্স দিয়ে সমান চাপবো, তাহলে কি আমাদের রেজাল্টটা চলে আসবে আর কি। তো এইভাবে আমরা সলিউশন করতে পারবো। কি এইটুকু বোঝা যাচ্ছে? আসলে এখানে কারেন্ট নাই, তো এই জন্য হয়তো বা একটু ডিসপ্লেতে হয়তো বা বোঝার অসুবিধা হতে পারে, যে লেখাটা নাও বোঝা যাইতে পারে হয়তো বা। এখনো বোঝা যাচ্ছে না? আমি ঢুকলে লাইট ফোকাস করতেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এটা আবার বলতেছি, হ্যাঁ বলছি। আমি প্যারালাল সার্কিট শুরু করছি। প্যারালাল সার্কিটের ফার্স্ট যে বৈশিষ্ট্যটা হচ্ছে প্রতিটি শাখার রোধকে উল্টিয়ে যোগ করলে মোট রেজিস্ট্যান্সের উল্টানো মানে কী হবে? সমান হবে।
তার মানে হচ্ছে আমি প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে যে প্রতিটি প্যারালাল শাখা আছে এটাকে আমি যদি উল্টিয়ে যোগ করি, উল্টানো মানে হচ্ছে ইনভার্স করা, এটা হচ্ছে 1/r1 1/r2 1/r3 উল্টে কী করছি যোগ করছি, তাহলে বলছে মোট রেজিস্ট্যান্সের উল্টানো মানের কী হবে সমান হবে, দ্যাট মিনস 1/r2 কী হবে সমান হবে। তাহলে এটাকে আমি একটু ক্যালকুলেশন করছি, যেমন r1 ইনভার্সকে আমি r2 ইনভার্সকে r1 ইনভার্স বলতে পারি, অথবা আমি এটাকে এভাবেই যদি রাইখা দিই তাহলে বুঝতে হয়তো আর একটু সুবিধা হবে। 1/r আমি r2 রাইখা দিলাম, আর এটাকে r1 ইনভার্স করলাম, r2 ইনভার্স করলাম, r2 ইন দিয়ে, তাহলে এই দুটাকে আবার কী করে দিলাম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটাকেই ইনভার্স করে দিলাম, তাহলে এটা r2 উপরে চলে যাবে, আর r1 ইনভার্স r2 ইনভার্স r3 ইনভার্স নিচে আসবে মানে কি উপরে আরেকটা ইনভার্স তৈরি হবে আর কি, সেটাই করেছি আমি এখানে। তাহলে এটাকে আমি আবার এই প্যারালাল চিহ্ন দিয়ে লিখতে পারি, কারণ আমরা যখন সমতুল্য রোধ বের করা শিখবো তখন হয়তো দেখবো যে আমরা এভাবে ইউজ করতেছি বা এই চিহ্নগুলো দিতেছি আর কি, যে r1 প্যারালাল r2 প্যারালাল r3, এই চিহ্নটাকে বলা হয় কি প্যারালাল চিহ্ন আর কি। তো এটা হচ্ছে প্যারালাল সার্কিটের ফার্স্ট বৈশিষ্ট্য। ওকে, এটা যদি তোলা শেষ হয় তাহলে আমি এটা মুছতে পারি নাকি? ওকে, তো আমি সেকেন্ড বৈশিষ্ট্য যেটা, এটা এই ফার্স্ট বৈশিষ্ট্যটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যখন রোধ নির্ণয় করবো এই বৈশিষ্ট্যটা লাগবে আমাদের, আর পরবর্তী বৈশিষ্ট্যগুলো সহজ। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য যে আমি ভোল্টেজ দিয়ে চিন্তা করি, তা আমরা এই প্যারালাল সার্কিটের প্রতিটি রোধের ভোল্টেজের মান মানে প্রতিটি শাখার ভোল্টেজের মান মোট ভোল্টেজের কী হয় সমান হয়, যেটা আমরা বলি প্যারালালে ভোল্টেজ সমান থাকে। এটা আমরা শর্টকাটে বলে অবশ্যই বলে থাকি, যা ডিপ্লোমাতেও হয়তো তোমরা পড়ছোই, যে প্যারালাল সার্কিটে ভোল্টেজের মানটা কী থাকে সমান থাকে। আমরা যদি বৈশিষ্ট্যটা লিখতে চাই তাহলে এভাবে লিখবো, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে, আমরা শর্টকাটেই লিখি। তাহলে আমি বলতে পারি তাহলে VT = V1 = V2 = V3, মানে প্যারালাল সার্কিটে আমি যে পরিমাণ সাপ্লাই ভোল্টেজ দিব তাহলে প্রতিটি শাখার ভোল্টেজটাই সাপ্লাই ভোল্টেজের কী থাকবে সমান থাকবে। এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে প্রতিটি শাখার কারেন্ট এর যোগফল মোট কারেন্টের সমান হবে। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য বলছি প্রতিটি শাখার কারেন্টের যোগফল মোট কারেন্টের সমান হবে। দ্যাট মিনস আমি এখানে কিন্তু অলরেডি 3টা শাখা দিছি, সেই 3টা শাখা কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, একটা I1 একটা I2 এবং কি একটা I3। তাহলে আমি এই বৈশিষ্ট্য মতে IT সমান I1 + I2 + I3 লিখতে পারি, কারণ এখানে I1 এখানে I2 এখানে I3 তিনটা যোগ করলে আমি কী পাবো IT-র সমান পাবো। এটা হচ্ছে তার 3 নম্বর বৈশিষ্ট্য। ওকে, এইটুক যদি তোলার প্রয়োজন হয় তুমি একটু তোলো, আর আমাকে মুছার অনুমতি দিলে আমি আর কি মুছতে পারবো আর কি। ওকে, তাহলে আমরা আজকে যে আমাদের ফার্স্ট টপিকটা ছিল সেই ফার্স্ট টপিকটা হচ্ছে রোধ নির্ণয়। তো আমরা সেই রোধ নির্ণয়ে ডুববো, কীভাবে আমরা রোধ বের করব সেটা সরাসরি আর কি শিখবো। তো কীভাবে আমরা রোধগুলো বের করবো, তাহলে ফার্স্ট টপিকে যাবো, সেটা হচ্ছে রোধ নির্ণয়। এখান থেকে আমাদের ম্যাথ শুরু আর কি, তারপর আরও অনেক বেসিক আছে যেগুলো হচ্ছে আমাদের টপিক ওয়াইজ ভাগ করা হয়েছে। তো সেই টপিকের শুরুতে আমরা সেই বেসিকগুলো কথা বলবো, সমস্যা নয়। তাহলে আমরা রোধ নির্ণয়ের জন্য যেটুকু দরকার সেটুকু ইনশাল্লাহ হয়ে গেছে, কারণ আমরা যদি প্যারালাল সার্কিট এবং সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য জানি তাহলে আমরা রোধ নির্ণয় করতে পারবো, সমস্যা নেই। তাহলে আমরা রোধ নির্ণয়ে যাই। ওকে, তা রোধ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যেটাকে আমরা টিকা হিসেবে ইউজ করতে পারি। তাহলে রোধ নির্ণয়ে আমরা এই কথাটা আমরা সবসময় মাথায় রাখবো, তাহলে আমরা রোধ নির্ণয় সহজে করতে পারবো। সেটা হচ্ছে যদি কোনো অঙ্কের বা যদি কোনো সার্কিটের ক্ষেত্রে আমরা IT অথবা RT চাই, তবে প্রথমে যেটা দেখতে হবে মানে এরকম বলতে পারি,
এটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে টিকা হিসেবে আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে কোনো সার্কিটে আরটি অর আইটি চাই, মানে আরটি অথবা আইটি বের করতে বলে, তাহলে প্রথমে দেখতে হবে কোথাও ছোটো ছোটো সিরিজ প্যারালাল আছে কি না। তাহলে ছোটো ছোটো সিরিজ প্যারালাল আছে কিনা সেটা দেখতে হবে। সিরিজ প্যারালাল কি, যেটা আমরা দেখে আসছি একটু আগে, আমরা যে সিরিজ বৈশিষ্ট্য দেখলাম, প্যারালাল বৈশিষ্ট্য দেখলাম, এমন একটা সার্কিট দিয়ে দিচ্ছে যেখানে সিরিজও আছে প্যারালাল আছে, আমরা দেখবো অনেক সার্কিটই দেখবো, সেগুলো আছে কিনা সেটা আমরা যদি দেখতে পাই তাহলে আমরা সেই সার্কিটগুলো কাজগুলো আগে করবো, সে তাহলে আমরা সহজেই সমতুল্য রোধ বের করতে পারবো। জাস্ট এই টিকাটা আমরা মাথায় রেখে সলিউশন আগাবো আর কি। তাহলে আমরা ফার্স্টে একটা ম্যাথ দেখার ট্রাই করি, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে আর কি। অনেক ম্যাথ প্র্যাকটিস করবো আমরা, সমস্যা নাই, অনেক ম্যাথ আছে, সেই ম্যাথগুলো প্র্যাকটিস করে করে আমরা সমতুল্য রোধ শিখবো আর কি। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখি প্রথমেই, তাহলে বুঝতে পারবা কেন আমি এই কথাটা বলছি। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4। ওকে, এখানে আমি একটা সার্কিট দিচ্ছি, দেখো এখানে ফার্স্ট যে কথাটা বলছি সেটা হচ্ছে কোনো সার্কিটে আরটি অথবা আইটি মানে আরটি চাই মানে হচ্ছে যদি আইটি বের করতে বলে তাহলে প্রথমে দেখতে হবে কোথাও ছোটো ছোটো সিরিজ প্যারালাল আছে কিনা। তো আমি এখানে একটা সার্কিট আঁকাইছি, এখান থেকে আমি অনেকগুলো জিনিসে দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে এই যে এই দুইটা শাখা, এই দুটাকে আমরা প্যারালাল বলতে পারি, অথবা এটা আর এটাকে আমরা সিরিজ বলতে পারি। তাহলে এই দুটাকে সিরিজ, এই দুটো প্যারালাল, যেখানে যেখানে আমাদের এই ছোটো ছোটো সিরিজ অথবা প্যারালাল বুঝতে পারবো সেখানে সেখানে সেই কাজটা আমরা করে নেব, তাহলেই সার্কিটটাকে আমরা সহজে সিম্পলিফাই করতে পারবো। যদি রোধ নির্ণয় করতে বলি, তাহলে রোধ নির্ণয় আমাদের যেই এই পাশে মনে করলাম একটা সোর্স দেওয়া আছে, তাহলে সোর্সের মতো আছে, আমি যেখানে যেখানে বুঝতে পারবো যে এখানে এখানে সিরিজ আছে, যেখানে যেখানে আমি বুঝতে পারবো এখানে এখানে প্যারালাল আছে, সেই সিরিজের কাজটুকু অথবা প্যারালালের কাজটুকু আমরা করে নেব। আর এটা করার জন্য আমাদের যে ক্যালকুলেটর আছে, প্রথমে যেটা আমরা ক্যালকুলেটরে কীভাবে কাজ করবো, বা এই 8 আর এই 8 প্যারালাল আছে, তাহলে দুইটাকে প্যারালাল করলে আনসারটা কত হবে, এই 1 আর 1 সিরিজ আছে, দুইটা সিরিজ করলে আনসার কত হবে সেটা আমার নির্ণয় প্রথমে শিখতে হবে। সেটা হচ্ছে আমরা অলরেডি বৈশিষ্ট্যের মধ্যে দেখে আসছি যে এরা যদি সিরিজ থাকে তারা যোগ হয়ে যাবে, প্যারালাল থাকলে কী হবে, আমাকে প্যারালাল করতে হবে। প্যারালাল করার রুলসটা হচ্ছে যেটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখছি। তাহলে আমরা যদি এটা দেখি 8 আর 8 প্যারালাল আছে, তাহলে 8 আর 8 প্যারালাল করলে কী হবে, 8 প্যারালাল 8, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখবো হচ্ছে এরকম 8 ইনভার্স প্লাস 8 ইনভার্স ওভারঅল ইনভার্স। তাহলে এইটুকু যদি আমি ক্যালকুলেটর কাজ করি সেটা আনসার আসবে কত, 4। তো এটা আর একটু শর্টকাট পদ্ধতি অনেকগুলো আমরা দেখি মোটামুটি মুখস্থের মধ্যে হয়ে যায়, যেগুলো আমরা ক্যালকুলেটরের কাজ করব, ক্যালকুলেটর দিয়ে এগুলো বের করা যাবে। তো এখানে শর্টকাট টেকনিক হচ্ছে যদি রেজিস্ট্যান্সের মানটা সমান থাকে, মানে এই ক্ষেত্রে আর কি রেজিস্ট্যান্সের মানটা সমান থাকে তাহলে রেজিস্ট্যান্স সংখ্যা দ্বারা ভাগ করলে প্যারালাল হয়ে যায়। যেমন আমরা 8 আর 8 কি প্যারালাল করছি 4 আসছে, কারণ হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স ছিল এবং কি রেজিস্ট্যান্সের মান সমান ছিল, 2 দ্বারা ভাগ করছি, তাহলে কি হয়ে গেছে, 4 হয়ে গেছে। এরকম অনেকগুলো শর্টকাট করতে পারবো। তাহলে আমরা কিছু কিছু মুখস্থ থাকে অনেকেই, আর মুখস্থ না করলেও সমস্যা নেই, ক্যালকুলেটরে চাপ দিলে সাথে সাথে চলে আসে। মুখস্থ থাকা ভালো, খুব দ্রুত আর কি আনসার করা যায়। তো এখানে আমরা যেমন দেখি 6 প্যারালাল 6 করলে হয়তো বা 3 আসবে, আবার 3 প্যারালাল 2 করলে এগুলো হচ্ছে, বা একটা ক্যালকুলেটর লাগবে আমার, ক্যালকুলেটর। তো এখানে আমরা কি করতে পারবো, প্যারালাল ক্যালকুলেটার করতে পারবো। কারণ তোমরা প্যারালাল কি করতে পারবা ক্যালকুলেটারে, যেভাবে আমরা এই যে এই অপশন দেখা হ্যালো, আচ্ছা যাই হোক, মানে এই প্যারালালটা আমরা এখানে তো অনলাইনে, তো আমি এখানে হয়তো দেখাতে পারছি না, জাস্ট আমি লেখা দিচ্ছি। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, প্যারালাল করতে পারবো, সমস্যা নেই। তাহলে আমি এই সার্কিটটা যদি চিন্তা করি, আমি এই বৈশিষ্ট্য অনুসারে বা এই টিকা অনুসারে, তাহলে এই 1 আর এই 1 কিসে আছে, সিরিজ আছে, তার সাথে 2 প্যারালাল আছে,
মানে 1 আর 1 সিরিজ করার সাথে সাথে দেখা যাবে তার সাথে এই 2টা কিসে আসবে, প্যারালাল হয়ে যাবে। এই 2 এর এই টোটাল জিনিসটাকে যখন আমি এই কাজটা করে ফেলবো দেখা যাবে এই 2 এর সাথে আবার সিরিজে চলে আসবে। আবার এই 2 এর সাথে এই 3 মানে এখানে একটা তৈরি হওয়ার পর এই 3 সাথে প্যারালাল চলে আসবে। তখন দেখা যাবে আমরা যদি মুখে মুখে করতে চাই 1 আর 1 যোগ করলে 2 হবে, 2 এর সাথে 2 প্যারালাল করলে 1 হবে, 1 আর এখানে 2 প্যারালাল করলে হবে 1 আর এখানে 2 সিরিজ করলে হবে 3, 3 সাথে 3 কী হবে, প্যারালাল হবে, প্যারালাল করলে হবে 1.5। তাহলে আমরা এখানে দেখতেছি এখানে একটা 1.5 এর রেজিস্ট্যান্স তৈরি হবে। আমি আবার বলতেছি এই 1 আর এই 1 সিরিজ, তাহলে 1 1 সিরিজ করলে হবে 2, 2 এর সাথে 2 প্যারালাল, এই 2 প্যারালাল করলে হবে 1, এই 1 এর সাথে 2 হবে সিরিজ, তাহলে 2 এর সাথে 1 করলে হবে 3, এই 3 এর সাথে এই 3 হবে কি প্যারালাল, তাহলে হয়ে যাবে কত 3 প্যারালাল করলে 1.5, এই 1.5টা এখানে আসছে। সেটা যদি আমরা এখানে যদি আমি সার্কিটটা আস্তে আস্তে মুইসা দেখতে চাই তাহলে হবে এরকম। এই 1 আর 1 সিরিজ করছি, সিরিজ করলে হয়েছে 2, তাহলে আমি এটা মুইসা দিলাম, মনে মনে মুইসা দিয়ে এখানে আমি মনে করলাম একটা আছে, তাহলে সেটা হচ্ছে সেই 2। এখন বোঝা যাচ্ছে এটার এটা কি আছে, প্যারালাল আছে। তাহলে এটা প্যারালাল আছে মানে হচ্ছে এটাকে প্যারালাল করতে হবে, প্যারালাল করলে এটার মান আসবে কত 1। তা আমি এই দুটাকে যদি প্যারালাল করলে 1 বানাই তাহলে আমি এই দুটাকে মুছা দিলাম, মুছার পরে সার্কিটটা হয়ে যাবে কীরকম, এরকম সার্কিটটা হচ্ছে এরকম, এটা হচ্ছে কত 1। তাহলে এই 1 আর এই 2 এখন কি সিরিজ দেখা যাচ্ছে না, তাহলে এই 1 আর এই 2 সিরিজ দেখা যাচ্ছে, তাহলে এই 1 আর 2 সিরিজ করলে আমাদের রেজাল্ট আসবে কত 3, তাহলে এই 3 সাথে এই 3 প্যারালাল করলে কত আসবে 1.5 আসবে। তাহলে আসলে প্রকৃতপক্ষে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা আগের সার্কিটে যদি ফিরে যাই, এখানে এটা 1 ছিল, এটা 1 ছিল, আর এটা হচ্ছে কি 2 ছিল। ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 1.5, তাহলে আমি এখানে 1 রাখি। এখন আবার এখানে আসি, কারণ আমার এখানে কাজ শেষ হয়েছে, আমরা যতটুকু বুঝতে পারছি সিরিজ প্যারালাল করে ফেলছি। এখানে দেখতেছি এই 8 আর এই 8 কি আছে, প্যারালাল আছে। তাহলে 8 আর 8 যদি প্যারালাল করি তাহলে কত হবে 4 হবে, এই 4 এর সাথে এই 4 সিরিজ হয়ে যাবে, তাহলে 4 আর 4 সিরিজ করলে আবার 8 হবে। তাহলে এই 8 এর সাথে এই 8 যদি আবার প্যারালাল করি তাহলে কি আবার কী হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে এখানে যেটা আছে, তাহলে এখানে আমি এখানে আলটিমেট আসলো কত 4 আসলো। তাহলে সেটা 4টা কীভাবে আসলো, আমি যদি আবার দেখি এই 8 আর 8 যদি প্যারালাল করি এখানে আসবে কত 4, তাহলে আমি এটা মুইসা দিয়ে এখানে মনে করলাম 4 আছে। আবার দেখতেছি এই 4 আর এই 4, তাহলে সিরিজ আছে এখানে, তাহলে সিরিজ করলে কি আসতেছে এখানে 4 আর 4 8 আসতেছে, এই 8-এর সাথে এই 8 আবার কি আসতেছে প্যারালাল আসতেছে, তাহলে এখানে আবার কি আসবে এই 8 আর প্যারালাল হয়ে গেলে এখানে কি 4 চলে আসবে। তাহলে এখানে আসতে কি এরকমভাবে এখানে 4 চলে আসবে। তাহলে আমরা যদি এটাকে আমি আগের মতো যদি চিন্তা করতে চাই তাহলে এটা 8 ছিল, এটা 8 ছিল, এভাবেই ছিল আর কি। এখন দেখো তাহলে এখানে আসে, তাহলে এখানে 2 আছে, 2 আছে, আর এখানে আমার কি আছে ওকে তোমাদের এটা হচ্ছে এটা ছিল না মেবি, হ্যাঁ ডাকে হ্যাঁ এরকম ছিল, হ্যাঁ একটা এরকম আছে, আমি ওখানে শর্ট করে দিছি, শর্ট ছিল না, তাহলে এরকম ছিল। তাহলে এখানে 4 আসছে, হ্যাঁ এই যে টোটালটা 4, তাহলে এটাই 8 তো 8-এর জায়গায় রয়ে গেছে, আর হচ্ছে এখানে 2 এর জায়গায় রয়ে গেছে, আর এটা হচ্ছে সেই অবস্থা ভোল্টেজ সোর্স। ওকে, তাহলে দেখো এখন সার্কিটটা সহজ হয়ে গেছে না। তাহলে এখন যদি আমি আরটি বের করতে চাই তাহলে 8 4 12, 12 আর 14, 14 15.5, তাহলে এখানে বলতে পারি 8 + 4 + 1.5 + 2, তাহলে যত আসছে 8 4 12, তাহলে 14, আর এখানে কত 1 15.5, এটাই হচ্ছে আমাদের কি আনসার। কি বোঝা যাচ্ছে? এইভাবে আমরা কি গদ নিলে, হ্যাঁ 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 বলো বলো, সমস্যা না। এটা লিখতে গেলে এই সার্কিট টাকাইতে হবে, যদি এটা লিখতে যাই এই সার্কিট টাকায় তারপর এটা লিখতে হবে। তবে হ্যাঁ আমি হচ্ছে আরেকটা টেকনিক এটা দেখাই দিই। আমরা ওই যে বলছিলাম না এই যে প্যারালাল চিহ্ন দিব, এই একটা কথা বলছিলাম না, তারপর এই এখন এটাকে আমি প্যারালাল চিহ্ন দিয়ে শর্টকাটে লিখবো। সেটা হচ্ছে কীভাবে লিখবো সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের ফার্স্ট চিনতে হবে কোন দুইটা সিরিজ আছে, কোন দুইটা প্যারালাল আছে, এটা চিনতে হবে। এটা যদি চিনতে পারি তাহলে আমি শর্টকাটটা লিখতে পারবো, না হলে আমাকে অবশ্যই এই সার্কিট থেকে এই সার্কিটটা সিম্পলিফাই করতে হবে, দেন এই সার্কিটে আসতে হবে। আর আমরা যদি ওটা একবারে করতে চাই যে আমি সিম্পলিফাই না করে আমি একবারে লিখে তারপর আনসার বের করে দেবো, হ্যাঁ একবারও করা যাবে, সেটা আমি এখন করবো, সমস্যা নেই। তো এইটুকু গিয়ে আমি বুঝতে পারি নিচেরটুকু।
হ্যাঁ এইটুকু আমি মুছি, তারপরে আমি ওই একসাথে কীভাবে করে সেটা দেখাচ্ছি। ওকে, তাহলে এখানে আমি এখন একসাথে করবো, সমস্যা নেই। তাহলে এখানে আমি দেখতেছি এই 1 আর A1 কি এসে আছে, সিরিজে ছিল। তা আমি 1 আর 1 সিরিজ করে এভাবে লিখতে পারি 1 + 1। 1 + 1 মানে কি, সিরিজ করে ফেলাইছি। সিরিজ করার পরে 2 এর সাথে কিসে আছে, প্যারালাল আছে। তাহলে প্যারালাল মানে হচ্ছে একটা প্যারালাল চিহ্ন, তাহলে এই 2 দিলাম প্যারালাল। তাহলে কি হয়ে গেল আমার এইটুকুর অংশেই এই 1 আর 1 সিরিজ হয়ে গেল, তার সাথে 2 কি হয়ে গেল, প্যারালাল হয়ে গেল। তার সাথে এই টোটালটার সাথে এই 2 কিসে আছে, সিরিজ আছে। মানে হচ্ছে এই যে আমি এখানে সম্পূর্ণ কাজটুকু করলাম, কোনটুকু, এইটুকু কাজ করলাম, তো এই টোটালটুকুকে একটা বানিয়ে ফেলাইছি। তাই এই একটা এই 2 এর সাথে কিসে আছে, সিরিজে আছে। তাহলে অবশ্যই প্লাস কি দিতে হবে, 2 দিতে হবে। এখন এই সম্পূর্ণটার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার, এই পাশের সম্পূর্ণটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই পাশের সম্পূর্ণটুকু আমার কি আছে, এই যে এই সম্পূর্ণটুকু এই 3 এর সাথে কি আছে, প্যারালাল আছে। তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে আমাকে প্যারালাল কি দিতে হবে, 3 দিতে হবে। তাহলে আমার কি এইটুকুর সম্পূর্ণ একটা কাজ হয়ে গেল আমার। এখন আবার এখানে মাঝখানে কি আছে, একটু ঝামেলা আছে, কারণ এই দুইটা কি আছে, এই দুইটা আছে প্যারালালের, তার সাথে সিরিজ, তার সাথে আবার কি আছে, প্যারালাল আছে। এই টোটালটুকু আবার এই টোটালটুকুর সাথে কিসে আছে, সিরিজ আছে। এই জন্য একটু প্যাচ হচ্ছে, একবারে করতে গেলে এই প্যাচগুলো তোমাকে সারাই নিতে হবে, কারণ এখানে সম্পূর্ণ কাজ করছি। এখন মাঝখানে কি আলাদা একটা সিস্টেম তৈরি হয়েছে, যেখানে এখানে আলাদা আলাদা প্যারালাল আছে, কারণ এটার সাথে কোনো সম্পর্ক নাই ওই প্যারালালগুলোর। তাহলে এখন এই টোটালটার সাথে এই টোটালটা কিসে আছে এটা দেখতে হবে। তাহলে এই টোটালটার সাথে এই টোটালটুকু কিন্তু সিরিজ আছে, কারণ আমি এই যে এখানকে টোটাল যদি চিন্তা করি, তাহলে হয়তো বা বুঝতে, আমি লাল কলম দিই। আমি যদি এই টোটালটুকু খেয়াল করি, এইটুকুর সাথে এই টোটালটুকু কিসে আছে, সিরিজ আছে। আমি দুইটা লাল অংশের দেখি, এই টোটালটুকুর সাথে এই টোটালটুকু সিরিজ আছে। তাহলে আমি সিরিজ থাকে মানে আমি এই টোটালটুকুর সাথে প্লাস দিয়ে নিলাম। এর ভিতরে এই দুইটা প্যারালাল, 8 প্যারালাল হচ্ছে 8, তার সাথে প্লাস হচ্ছে 4, তার সাথে প্যারালাল হচ্ছে আমাদের 8। তাহলে এই টোটালটুকুর সাথে আমার এইটুকু সিরিজ হয়ে গেল। তাহলে প্লাস হচ্ছে আছে কি, এই 4 প্লাস হচ্ছে এইখানকার 8, প্লাস হচ্ছে এখানকার 2। এখন যদি আমি এটাকে কি করি, ক্যালকুলেশন করি, মানে আমাদের এই টোটালটাই ক্যালকুলেশন করি, তাহলে আমি কি করতে পারবো, ওই আনসার যে 15.5 আসছিল সেটা চলে আসবে। তুমি চাইলে এই এক লাইনে এটাকে লিখতে পারো, কিন্তু এটা লেখাটা একটু টাফ, কারণ আমাদের আগে বুঝতে হবে যে কোন এখানে যদি প্লাস মাইনাসে বা ব্র্যাকেটে একটু ঝামেলা হয়ে যায়, তখন আনসার কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এই ওয়েটা না ফলো করে আমাদের এই ম্যাথগুলোকে, যেখানে সিরিজ বা যেখানে প্যারালাল আছে, সেই জিনিসগুলোকে আমরা কী করতে পারবো, একটু একটা সার্কিটে সিম্পলিফাই করে নিব, দেন সলিউশন করবো, দেখবা ইজিলি তোমরা সলিউশন করতে পারবা, সমস্যা নেই। কি বুঝতে পারছো না? আমরা আরও অনেকগুলো সলিউশন করবো, সমস্যা নাই। তখন দেখতে পারবো যে এইভাবে লেখাটা টাফ নাকি একটা সার্কিট সিম্পলিফাই করাটা টাফ। তোমার সিম্পলিফাই করে আনসার করাটা খুবই সহজ হয়ে যাবে, কিন্তু এভাবে লেখাটা তোমাদের যদি অতিরিক্ত এক্সপার্ট না হও, তো এইভাবে লেখাটা একটু টাফ। তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা তখন এভাবে লিখতে পারবা, সমস্যা নেই। কারণ তুমি যখন 8-10 দিন প্র্যাকটিস করবা, যে আমি যেই ম্যাথগুলো সলিউশন করতেছি, এই সলিউশনগুলো প্র্যাকটিস করলে দেখা যায় তুমি এভাবে লিখতে পারবা, সমস্যা হবে না। এই জন্য যেহেতু শিখতেছো, শিখা অবস্থায় আমার মতে সিম্পলিফাই করা শেখাটাই কি ভালো আর কি। তো এই জন্য আমি এটাকে বলবো, এটা করো না, জাস্ট তোমাদের কিউরিওসিটি থেকে আমি এটা লিখলাম। এরপরের অঙ্ক থেকে আমি এটা লিখবো না, এটা লিখবো হচ্ছে আরও পরে। আমরা যখন থিওরিমে যাবো, থিওরিমে তখন এভাবে লিখবো, ঠিক আছে? থিওরিমে আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো, যে এই অনেকগুলো সলিউশন করতেছি, সলিউশন করতে করতে এক্সপার্ট হয়ে গেছি, তখন আমরা থিওরিমের ম্যাথে সলিউশনে যাবো, তখন দেখবো যে আমি এইভাবে লিখতেছি, ঠিক আছে? ওকে, আমি বুঝতে পারলাম। হ্যাঁ, আমি নেক্সট অঙ্কে যাবো আর কি। ওকে, তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে বুঝতে পারবা যে কীভাবে হচ্ছে বিষয়গুলো। ওকে,
তাহলে দেখো আমি হোয়াইটবোর্ডে আরেকটা ম্যাথ লিখছি। তাহলে আমি ফার্স্ট টিকাটা আবার মনে করে দিই। টিকাটার কথা বলছে হচ্ছে যেখানে যেখানে আমাকে সিরিজ প্যারালাল আছে, ছোটো ছোটো সিরিজ প্যারালাল দেখা যাবে, যেখানে যেখানে ছোটো ছোটো সিরিজ প্যারালাল থাকবে সেখানে সেখানে আমরা সেই সিরিজকে সিরিজ এবং প্যারালালকে প্যারালাল করে নেব। তাহলে আমি এই সার্কিটে দেখতেছি এই 20 আর 5 কিসে আছে, প্যারালাল করা আছে। আবার এই 20 আর এই 80 কিসে আছে, প্যারালাল করা আছে। তাহলে এই দুটাকে আমরা প্যারালাল করে নিব, এই দুটাকে আমরা কি প্যারালাল করে নিব। করে নেওয়ার পরে দেখব এই দুটা কি হয়ে গেছে, সিরিজ হয়ে গেছে। তাহলে এই দুটাকে সিরিজ করে নিব। সিরিজ করার পরে দেখবো সাইডের সাথে আবার কি আছে, প্যারালাল আছে। তাহলে আমি যদি করতে চাই আমি এটাকে এখানে ভাঙে ভাঙেই করবো, সমস্যা নাই। আমি এই দুটাকে কি করি, আগে সিরিজ প্যারালাল করি। তাহলে 20 আর 5কে প্যারালাল করলে কত হবে, আমরা যদি 20 আর 5কে প্যারালাল করি তাহলে 20 প্যারালাল 5 প্যারালাল। তাহলে 20 আর 5কে প্যারালাল করলে হচ্ছে 20 ইনভার্স প্লাস এই তো। তাহলে 20 আর 5কে প্যারালাল করলে 4 আসতেছে। তাহলে আমরা যদি এটাকে ওখানে 4 হিসেবে কাউন্ট করি, মনে করলাম এই দুটাকে প্যারালাল করে এখানে 4 হয়েছে গেলো, এই লাল কালিটা আমি 4 লিখলাম। এটাকে 20 আর 80কে প্যারালাল করলে কত আসবে, 20 ইনভার্স প্লাস 80 ইনভার্স ইনভার্স। তাহলে এখানে আসবে 16। তাহলে এখানে আসবে কত, 16 আসলো। তা আমি এই দুটাকে কী করলাম, এই দুটাকে একটা বানালে 4 লিখছি, এই দুটাকে একটা বানায় 16 লিখছি। তাহলে এই 40 আর 4 আর 16 মিলে আবার কি আসতেছে, 20 আসতেছে। তাহলে এই 20 আর 60 আবার প্যারালাল হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারি 20 প্লাস হচ্ছে 60, এই তো 15 আসতেছে। তার মানে আমার সার্কিটটা এরকম হয়ে যাবে, এখানে 15 ছিল, 15 আগে থেকেই থাকবে, এখানে 5 ছিল আগে থেকেই থাকবে, এখানে হচ্ছে 40 ছিল, 40 আগে থেকেই থাকবে। তাহলে এই টোটালটা যদি আমি আবার ক্যালকুলেশন করি, এখানে আসতেছে কত, 15। দেখো, তো আমি একটা সার্কিটটাকে সহজে আমি কি এই সার্কিটটা নিয়ে আসলাম। আমি আবার বলতেছি, ফার্স্ট কী করছি, এই দুটাকে প্যারালাল বুঝতে পারতেছি, আমি প্যারালাল করে নিছি, সেটা হচ্ছে 16। এই দুটাকে প্যারালাল ছিল, প্যারালাল করে নিচ্ছি, আসতেছে কত, 4। তাহলে আমি এই টোটালটা যদি চিন্তা করি, তাহলে এই টোটালটা একটা সিরিজ হয়ে যাচ্ছে। তাহলে এই 16 আর 4 মিলে 20 হচ্ছে। তাহলে এই 20 হয়ে যাওয়ার পরে এই 20-এর সাথে এই 60 কিসে আছে, প্যারালাল আছে। তাহলে 20-এর সাথে যদি 60 প্যারালাল করে আনসার আসতেছে কত, 15। তাহলে এই 15 আগের জায়গায় আছে, এই 5 আগের জায়গায় আছে, এই টোটালটুকু ক্যালকুলেশন করে আমি কী লিখলাম, 15 লিখলাম। তাহলে এখান থেকে আমি দেখতেছি এই 15 আর এই 15 যদি প্যারালাল করি 7.5 আসতেছে। তাহলে আমি এই দুইটাকে একটা বানায় ফেলাই। তাহলে দুইটাকে 15 আর 15 যদি প্যারালাল করতাম, তাহলে এখানে আসবে কত, 7.5। তাহলে এখন আমাদের যে আরটিটা আসবে, তাহলে 5 প্লাস 7.5, তাহলে আমাদের 12.5 আসতেছে আনসার। কি সহজেই কি আমরা একটা সার্কিট থেকে জাস্ট ক্যালকুলেশন মনে মনে মুখে মুখে ক্যালকুলেশন করে আমরা এটা তৈরি করছি, তৈরি করার পর জাস্ট লিখে দিচ্ছি 12.5 আনসার। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বলো। আচ্ছা, এটা ম্যাথটা স্ক্রিনশট দেওয়া অথবা তোলা লাগলে তুলো, আমি একটু সময় দিই তোমাদের, আমরা নেক্সট ম্যাথে আগাবো আর কি। হ্যাঁ, নির্দিষ্ট শিট আর কি, তোমাদের এই এসি জব কোচিনেরই সবুজ ভাইয়ের হাতে লেখা একটা শিট আছে, তোমাদের একটা ফুল শিট, ডি সার্কিটের শিট। তো তোমাদের এই শিটগুলো একটু কালেক্ট করতে হবে আর কি, জাস্ট একটা শিট। তবে এগুলো বইয়েও আছে, এই ম্যাথগুলো বইয়েও হয়তো বিভিন্ন বাজারে যে তোমাদের যেই বই দিছে, রেজুলেন্স বই অথবা টেসলা যেটা আছে আর কি, কোচিনে যেগুলো, ওগুলো বইয়ে এই ম্যাথগুলো পাবা আর কি। তো ম্যাথগুলো আমি যেহেতু হোয়াইট বোর্ডে লিখতেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, প্র্যাকটিস করার জন্য তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবো। আমি প্রত্যেকটা একটা ম্যাথই করাচ্ছি, সমস্যা নেই, প্রত্যেকটা ম্যাথে আস্তে আস্তে করাবো আর কি, ঠিক আছে? আজকে না শেষ হলে নেক্সট ক্লাসে আসবো। না না, আমরা হচ্ছে এই শিটটা ফলো করবো, কারণ এই শিটে হচ্ছে সকল বই মিলায় এই শিটটা তৈরি করা হয়েছে। কারণ এখানে ওদের অন্যান্য বইয়ের চেয়ে, কারণ অন্যান্য বইয়ের চেয়ে হিউজ ম্যাথ দেওয়া আছে, কারণ সব বইয়ের ম্যাথ কালেক্ট করা আছে, প্লাস এক্সট্রা বাই তৈরি করছে কিছু ম্যাথ। তারপর অন্যান্য ইংলিশ মিডিয়ামের বই থেকে, প্লাস হচ্ছে তোমাদের যেই ডিপিডিসি ডেস্কো, তোমার পিজিসিবি যেই পরীক্ষার যে বোর্ড কোশ্চেন আছে, সেই বোর্ড কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে আর কি। তো এই জন্য এই বইটাই আমরা ফলো করবো আর কি, এই মানে বইটা বলতে এই শিটটা ফলো করবো আর কি। হ্যাঁ, এই শিটটা শুধু ডিসি সার্কিট, এখানে ডিসি সার্কিটের যা কিছু আছে সকল কিছু এখানে দেওয়া আছে। তো তোমাদের কষ্ট করে এই শিটটা একটু কালেক্ট করতে হবে বাইরের সাথে যোগাযোগ করে আর কি। শিটটা এখন দাম বলতে এখানে পেজ অনুসারে তোমাদের ফটোকপি করে নিতে হবে আর কি। এখানে হয়তো বা আলাদাভাবে শিট বিক্রি করে না মনে হয়, ফটোকপি করতে হবে আর কি।
তোমাদের শিট নিয়ে ফটোকপি করে নিয়ে যেতে, হয়তো বেশি পেজ না, পেজ হচ্ছে 140টা পেজ, তো ওই তো 200-250 টাকা, হয়তো 140 পেজে 140 টাকায় লাগতে পারে আর কি। আচ্ছা আমরা নেক্সট মেতে যাই। হ্যাঁ, ওকে, দেখো নেক্সট ম্যাথ হচ্ছে না স্টার ডেল্টা আমরা এখনো যাইনি, আমরা শুধুমাত্র নর্মাল সার্কিট অঙ্ক করতেছি। স্টার ডেল্টা তো তোমাদের পড়াই নেই এখনো। ওকে, তাহলে এই একটা সার্কিট আমরা আঁকাইছি। তাহলে আমরা ফার্স্ট যে টিকা অনুসারে সেটা আমরা এখানে বলতে পারি, যেখানে যেখানে আমরা বুঝতে পারবো এখানে সিরিজ আছে সেটাকে সিরিজ করে নিব, যেখানে যেখানে আমরা বুঝতে পারবো এখানে প্যারালাল আছে সেটাকে প্যারালাল করে নিব, তাহলে আমরা সার্কিটটা সিম্পলিফাই হয়ে যাবে। তাহলে এখানে দেখতেছি এই 2 আর A1 সিরিজ আছে, তারপরে 2 এর সাথে কি প্যারালাল আছে, আবার এই 2 আর A2 সিরিজ আছে, তারপরে 2 এর সাথে প্যারালাল আছে। তাহলে এটা আর এটা মিলে তখন কি সিরিজ হয়ে যাবে, ওই দুটাকে সিরিজ করার পরে এই 2 এর সাথে কী করে নিব, প্যারালাল করে নেব। তাহলে দেখো মুখে মুখে করি, 2 আর 1 সিরিজ করলাম, 3 হলো, 3-এর সাথে 2কে যদি আমি কী করি, প্যারালাল করি, তাহলে 3 আর 2 প্যারালাল করলে মেবি 1.5 হবে। তাহলে 2 ইনভার্স প্লাস 3 ইনভার্স যদি আমি প্যারালাল করি, এই দেখা যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে 1.2 আসতেছে। তাহলে এই টোটালটুকু মিলে আসতেছে 1.2। আবার বলতেছি 2 আর 1 মিলে 3, 3-এর সাথে 2 প্যারালাল করলে আসতেছে আমাদের কি, এই টোটালটা যদি আমি প্যারালাল করি সেটা আসতেছে 1.2। তাহলে এখানে ভ্যালু হচ্ছে 1.2 আমি ধরে নিলাম। তাহলে এই 2 আর 2 মিলে হচ্ছে 4, 4-এর সাথে আমরা 4 যদি প্যারালাল করি তাহলে এখানে আসবে হচ্ছে আবার 2। তাহলে আমি আলটিমেট কি আসতেছি, এই 2 আর এই 2 মিলে আমাদের সম্পূর্ণ মিলে হচ্ছে 1.2, আর এই সম্পূর্ণ মিলে 2। তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1.2, আর এখানে 2 ছিল, সেই 2টা আমি এভাবে রেখা দিই, আর এখানে সার্কিট আচ্ছা এখানে 2 আসলে এখানে সার্কিট এভাবে ছিল, এই সার্কিটটা এরকমভাবে লিখতে পারি আমি। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে এখান থেকে সার্কিটটা অনেকটাই ছোটো হয়ে গেছে। তাহলে ফার্স্ট হচ্ছে 2 আর 1 3, 3 আর 2 প্যারালাল করলে 1.2, 2 আর 2 হচ্ছে 4, 4-এর সাথে 4 প্যারালাল করলে 2 আসতেছে। তাহলে এখানে হচ্ছে 1.2 আর 2 মিলে আসতেছে হচ্ছে 3.2, 3.2 এর সাথে আবার 2 কি প্যারালাল। তাহলে আবার এই 2টাকে প্যারালাল করার সাথে 1-এর সাথে সিরিজ, তারপরে আবার কি 2 এর সাথে কী হবে, প্যারালাল হয়ে যাবে। তাহলে আমি এখানে এই দুটাকে যদি কাজ করি তাহলে কত আসতেছে, 1.2 প্যারালাল প্লাস 3.2 প্যারালাল প্লাস হচ্ছে 2 প্যারালাল, এইটা। তাহলে এখানে 1.23 আসতেছে, এই টোটালের কাজ করলে হচ্ছে 1.23। তাহলে আমি এখানে 1.23 লিখলাম টোটালটাকে। তাহলে 1.23-এর সাথে এই 1 কি সিরিজ হয়ে যাবে। তাহলে 1.23-এর সাথে 1 সিরিজ করলে 2.23, এই 2.23-এর সাথে 2 কী করবো, প্যারালাল করবো আমরা। তাহলে আলটিমেট সার্কিটটা এরকম হয়ে যাবে। তাহলে আমাদের আরটিটা আসবে এরকম 1.2, তাহলে আমি সার্কিটটা একটু আঁকাই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। এখানে হচ্ছে 2, আর এটা হচ্ছে আমাদের 1.23, আর এখানে আরেকটা আছে 1, এটা। তাহলে আমি আরটি কি আসতেছে, আরটি আসতেছে 2 প্যারালাল হচ্ছে 1.23, আর 1 যোগ করলে হচ্ছে 2.23। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 2 ইনভার্স তাহলে আসতেছে 1.05, এটা হলো আনসার। তাই দুটাকে আমরা যদি প্যারালাল করি তাহলে 1.05 আসবে। তাহলে এইভাবে আমরা সরাসরি লিখতে পারবো আর কি বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা দেখি আজকে হচ্ছে আরেকটা ম্যাথ সলিউশন করবো আর কি, আরেকটা ম্যাথ সলিউশন করে তোমাদের শেষ করে দেবো আর কি, জাস্ট রোধ নির্ণয় মোটামুটি। তো তোমাদের বাজারে যে বইগুলো আছে সেই বইগুলো থেকে বা তোমাদের কাছে যেগুলো আছে সেগুলো জাস্ট প্র্যাকটিস করলেই হবে আর কি। জাস্ট রোধ নির্ণয়টা আমরা আস্তে আস্তে আগাবো আর কি, কারণ শুধুমাত্র আজকে জাস্ট
ফার্স্ট ক্লাস তো আমার ওভারভিউটা দেওয়ার ইচ্ছা ছিল যে ফার্স্ট ক্লাসে শুধু ওভারভিউটা দিব আর হালকা পাতলা আমরা আলোচনা করব। তারপর আমরা মোটামুটি অনেকটাই আলোচনা করছি, আমরা বেসিকের এখন অনেক কিছু বাকি আছে। জাস্ট রোদ নির্ণয়ের জন্য জাস্ট আমাদের কী লাগে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য আর প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য দুইটাই লাগে। এই জন্য আমি জাস্ট সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো দিয়ে হচ্ছে রোদ নির্ণয় শেষ করছি। এখন আমরা কারেন্ট নির্ণয়ের জন্য যে ওহমস ল লাগবে, ওহমস ল নিয়ে আলোচনা করি নাই। কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল, আমাদের যে মিসিং ডাটার জন্য যা কিছু লাগবে, ওপেন সার্কিট তোমার ওপেন পথ শর্ট পথ চেনার জন্য যেগুলো লাগবে, পয়েন্ট মেথড কীভাবে অ্যাপ্লাই করব, এই সকল বেসিক নেওয়ার পরে আমরা কি করতে পারবো, আমাদের যে থিওরেমগুলো আছে সেই থিওরেমগুলো সলিউশন করতে পারবো। তো ওগুলোতে আমরা পরবর্তীতে যাব আর কি। তো এই জন্য জাস্ট আজকে রোদ নির্ণয়গুলোই মোটামুটি আলোচনা করলাম আমি। আর ওই শুধুমাত্র আমাদের যে সিরিজ প্যারালাল বৈশিষ্ট্য দুইটা আছে সেই বৈশিষ্ট্য দুই আলোচনা করলাম। তাহলে আজকে আরেকটা ম্যাথ করাবো তোমাদের, আজকে আরেকটা ম্যাথ করে আর কি তোমাদের আজকে আর কি শেষ করে দেবো ইনশাল্লাহ। তো তোমাদের কাজ হচ্ছে তোমাদের কাছে যাই আছে, কারণ এখানে এই শীটটা যদি নাও থাকে সেটা সংগ্রহ করার চেষ্টা করবা। আর তোমাদের বই যেগুলো তোমাদের কাছে আছে সেই বইগুলোতে শুধুমাত্র রোদ নির্ণয়টা শিখবা, আর কিছু না। রোদ নির্ণয়গুলো প্র্যাকটিস করো। আমরা কালকে আরও অনেকগুলো প্র্যাকটিস করবো, সমস্যা নাই। আজকে তো মাত্র 3-4টা ম্যাথ প্র্যাকটিস করলাম, কালকে আরও 5-7টা ম্যাথ প্র্যাকটিস করবো, তারপর আমরা পরবর্তীতে আগাবো আর কি। তো আজকে তোমাদের কাজ হচ্ছে তোমাদের বাজারে যে বইগুলো, বাজারের বই বা তোমাদের কাছে যাই আছে না কেন সেগুলো দিয়ে জাস্ট শুধুমাত্র রোদ নির্ণয়টা দেখবা, আর কিছু দেখা দরকার নেই আর কি। ওকে, দেখো আজকে আমরা একটা ম্যাথে লাস্টে একটা ম্যাথ করবো আর কি। দেখো ওকে, দেখো এই ম্যাথটায় আমাদের আগের মতোই সলিউশন করবো আমরা। যে ফার্স্ট আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোথাও সিরিজ বোঝা যাচ্ছে কিনা, কোথাও প্যারালাল বোঝা যাচ্ছে কিনা। যেখানে যেখানে আমরা ছোটো ছোটো সিরিজ অথবা ছোটো ছোটো প্যারালাল বুঝতে পারবো সেখানে সেখানে আমরা সেই সিরিজগুলো কমপ্লিট করে নেবো, সেখানে সেখানে আমরা সেই প্যারালালগুলো কমপ্লিট করে নেবো। তো এই সার্কিটে আমি দেখতেছি এই 20 আর এই 5 হচ্ছে কিসে আছে, প্যারালাল আছে। এই দুটাকে যদি আমি প্যারালালকে সিরিজ করি, প্যারালাল করে ফেলি, তারপর দেখা যাবে 1-এর সাথে কি আছে, সিরিজ আছে। তারপরে এইটুকাল কাজ করার পর দেখবো যে কি 4-এর সাথে আবার কি সিরিজ তৈরি হয়েছে। তাহলে আমি বলতে পারি যদি আমি 5 আর 20কে যদি কী করি, প্যারালাল করি, তাহলে আনসার আসবে কত, 4 না? তাহলে 5 ইনভার্স প্লাস 20 ইনভার্স, আমি যদি ওভারঅল ইনভার্স করি তাহলে 4 আসতেছে। তাহলে এখানে আমি দেখতেছি এই দুটাকে করার পর আমার একটা তৈরি হবে, সেটার মান আসবে কত, 4 আসবে। তাহলে এই 4 আর এই 4 সিরিজ হয়ে যাবে, তার সাথে 1 কী হয়ে যাবে, সিরিজ হয়ে যাবে। তাহলে আলটিমেট কী হচ্ছে আমাদের সার্কিটটা, এখানে তৈরি হচ্ছে 4 আর 4 8, তাহলে এখানে 9 তৈরি হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 9। আবার আমি দেখতেছি এই 0.36, 4.5 আর হচ্ছে 20, এই তিনটা কিসে আছে, প্যারালাল আছে। তাহলে এই তিনটাকে যদি আমি প্যারালাল করি তাহলে এখানে একটা তৈরি হবে। তাহলে একটার ভ্যালু কত আসবে, আমি যদি এই তিনটাকে প্যারালাল করি, যদি আলাদাভাবে এখানেই করি 0.36 প্যারালাল, 4.5 প্যারালাল, 20 প্যারালাল করি, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 0.36 প্যারালাল প্লাস 4.5 প্যারালাল প্লাস হচ্ছে 20 প্যারালাল। এইটা তাহলে এখানে ভ্যালু আসতেছে আমার কাছে 0.327। তাহলে আমি এখানে আবার এখানে 16 তো আগের মতোই ছিল, সার্কিটটা হয়ে গেছে কি এরকম। তো এখন এটাকে আমরা সহজেই বলতে পারি এই দুটো আছে কি প্যারালাল, তার সাথে এটা সিরিজ আছে। তাহলে এখানে আমরা আরটি লিখতে পারি হচ্ছে 9 প্যারালাল, এখানে আমরা ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে ওখানে যেটা ছিল এটার সাথে প্লাস হচ্ছে 16, তাই দেখো তাহলে এটা হচ্ছে 16.31 আনসার। তো আমরা সহজে কী করতে পারবো, এইভাবে রোদ নির্ণয়গুলো করতে পারবো। কি লিমিট দেওয়া ছিল, কি বুঝতে পারছি?
একটু রেসপন্স করো, ম্যাথটা কি বুঝতে পারছো? মানে এই তিনটা প্যারালাল, ওই এটাকে আমরা প্যারালাল করলাম, এটা কোনটুকু বুঝো নাই সেটা বলো আর কি। আচ্ছা এটা আমি আবার আবার বলতেছি, আমি প্রথমেই দেখছি হচ্ছে এইটা এটা প্যারালাল আছে, সেই প্যারালালটা কীভাবে করি সেটা আপনারা বৈশিষ্ট্যের মধ্যে দেখে আসছি। সেটা হচ্ছে 20 আর 5কে যদি আমরা প্যারালাল করতে চাই, নিয়মটা হচ্ছে 5 ইনভার্স প্লাস 20 ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওভারঅল কী করতে হবে, ইনভার্স করতে হবে। এটা যদি ক্যালকুলেটার আমরা যদি এটা তুলি তাহলে এই দুটাকে প্যারালাল করা হয়েছে বোঝা যাবে। তাহলে এই দুটাকে যদি আমি প্যারালাল করি আনসার আসতেছে আমার, মানে এভাবে যদি ক্যালকুলেটারে তুলি তার আনসার আসবে হচ্ছে 4। সিমিলারলিভাবে এটাকে যদি আমি প্যারালাল করতে চাই এভাবে ক্যালকুলেটার এভাবে তুলব, 0.36 ইনভার্স প্লাস 4.5 ইনভার্স প্লাস 20 ইনভার্স, আবার কি করব ওভারঅল ইনভার্স করব। তাহলে এভাবে যদি ক্যালকুলেটরে সমান চাপ দেয় তাহলে এটার আনসার আসবে 0.327। কি বুঝতে পারছি এবার? তো এটাই এখানে লিখছি। আবার এই দুটাকে তোমার কি করতে হবে, প্যারালাল করতে হবে। এই দুটাকে প্যারালাল করা মানে হচ্ছে ওই যে আগের মতোই এটাকে ইনভার্স করব, এটাকে ইনভার্স করব, ওভারঅল কি দেবে, একটা ইনভার্স দেবো, তাহলে কি দুটো প্যারালাল হয়ে যাবে, তারপর 16 সিরিজ যোগ করে দিব। কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিজ হওয়ার পরে এই যে এখানে দেখো আরেকটা 4 আছে, এই 4 আর এই 1 মিলে 9 হয়ে যাবে। আমি এই জন্য 9 ফুল টুক লিখে ফেলছি, একটু শর্টকাট করছি আর কি। কি বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য ওই টোটালটা মিলে আমি 9 লিখছি এখানে। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের হচ্ছে এ পর্যন্তই। তো কালকে আমরা হচ্ছে রোদ নিয়ে আরও কিছু ম্যাথ বাকি আছে, আমরা সেগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পর আমাদের নেক্সট সিকোয়েন্সে যেটা আছে, আমাদের ওই শাখা কারেন্ট কীভাবে বের করতে হয়, যেটা আমরা ওহমস ল লাগবে, সেই ওহমস ল সম্পর্কে কালকে আলোচনা করবো। আমরা কীভাবে পাওয়ার বের করতে হয় প্লাস ওহমস ল আলোচনা করবো। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শাখা কারেন্টও শিখবো আর কি। কিন্তু আমাদের রোদ নির্ণয়ের আরও কিছু ম্যাথ আছে, সেগুলো ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আর কি। তো আজকে তোমাদের হচ্ছে এ পর্যন্তই। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। ভালোভাবে তোমাদের SMS করে জানিয়ে দেওয়া হবে আর কি নেক্সট ক্লাসটা কবে হবে।